যদি ফ্রি মেটাল অ্যাটম থাকে, মানে লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি এখন, ইন কেস অফ ফ্রি মেটাল অ্যাটম ওর যে ডি অরবাইটালসগুলো থাকে, ডি অরবাইটালসের এনার্জিগুলো অলওয়েজ সেম থাকে। ইন কেস অফ ফ্রি মেটাল অ্যাটম the energy of the d orbitals are same, that is they are degenerate. ডিজেনারেট ডি অরবিটালস থাকে, ডিজেনারেট অরবিটালস থাকে। বাট এবার যদি তাহলে ডিজেনারেট অরবিটালস ডি কতগুলো হয়, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। তো এবার যদি দেখিস ভালো করে, দিস শেপসগুলো তোরা জানিস, ফর দিস ইজ এক্স ওয়াই, YZ, XZ, এটা ছিল ডিজেড স্কোয়ার। সো এই যে অরবিটালগুলো শেপসগুলো ছিল এরকম টাইপের। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে অরবিটালের শেপগুলো ছিল এরকম, এবার এই ডি অরবিটালগুলোকে আমরা দুটো পার্টে ক্লাসিফাই করতে পারি। এটা দেখ অ্যালং দ্য প্লেন, কমপ্লিটলি এটা প্লেনের উপর রয়েছে, তো এগুলো লাই বিটুইন দ্য অ্যাক্সিস, এগুলো তো ডিরেক্টলি অ্যাক্সিসের মধ্যে নেই, সো দে লাই বিটুইন দ্য অ্যাক্সিস, অ্যাক্সিসের মধ্যে নেই। বাট এরা কিন্তু অ্যাক্সিয়াল হয়। এগুলোকে কেন অ্যাক্সিয়াল বলছি, তো এগুলোকে টার্ম করা হয় অ্যাজ অ্যাক্সিয়াল অ্যান্ড দিজ আর টার্মড অ্যাজ নন অ্যাক্সিয়াল, বিকজ এগুলো কমপ্লিটলি অ্যাক্সিস ওয়াইজ রয়েছে। সো অ্যাক্সিয়াল বলতে পারি, আর একটা হচ্ছে নন অ্যাক্সিয়াল। তো নাও দ্য কোয়েশ্চেন ইজ, যখনই আমরা আগে দেখছিলাম ভিভিটিতেও, যখন মেটালটা, ধর তোর কাছে কপার রয়েছে ফর এক্সাম্পল, তো কপারে যে 3D রয়েছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, প্রত্যেকটারই এনার্জি লেভেল সেম যদি কপার ইটসেলফ একা মেটাল অ্যাটম হিসেবে থাকে। ফ্রি মেটাল অ্যাটম হিসেবে থাকে তখন ওদের সেম থাকে এনার্জিগুলো। বাট এই মেটাল আয়নগুলো আইসোলেটেড স্টেটে থাকলে ডিজেনারেট থাকে, বাট যখনই লিগ্যান্ড অ্যাপ্রোচ করে টু ফর্ম এ কমপ্লেক্স, দেন সেখানে দুটো জিনিস স্টার্ট হয়, একটা ইন্টারাকশন শুরু হয়। কার সাথে শুরু হবে, আইদার অ্যাক্সিয়াল পোর্শনের সাথে লিগ্যান্ডরা অ্যাপ্রোচ করবে, অর নন অ্যাক্সিয়াল পোর্শনের সাথে, যে কোনো একটাকে অ্যাপ্রোচ করে লিগ্যান্ডরা আইদার অ্যাক্সিয়ালকে অ্যাপ্রোচ করবে আর নন অ্যাক্সিয়াল ডিরেকশনে অ্যাপ্রোচ করবে। যে ডিরেকশনে অ্যাপ্রোচ করে সেই ওয়াইজ তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয় আর একটা সিমিলার পোর্শনে রিপালশন স্টার্ট হয়। দ্যাট ইজ ওয়াই এদের ডিজেনারেসিটা তখন ক্যান্সেলড হয়ে যায়। তো সাম অফ দ্য ডি অরবিটালসের এনার্জিটা যেটা ডিউ টু রিপালশন ইনক্রিজ করে যায়, অ্যান্ড সাম অফ দ্য ডি অরবিটালের এনার্জিটা ডিউ টু অ্যাট্রাকশন ডিক্রিজ করে যায়। তাই আমি থার্ড পয়েন্টটা ওটা লিখেছিলাম যে অ্যাট্রাকটিভ ফোর্সেস decreases the energy of the system and repulsive forces increases the energy of the system. তো এখন কি হয়, যেই লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করবে, when ligand approach to form a complex,
when ligand approach to form a complex there will be a repulsion between the electron pair of the ligand. There will be a repulsion between the electron pair of the ligand. লিগ্যান্ডের যে ইলেকট্রন পেয়ার থাকে তার সাথে রিপালশনটা স্টার্ট হয় কার ভ্যালেন্স ইলেকট্রনস অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম and the valence electron of the central metal atom. আচ্ছা, তাহলে এই অ্যাপ্রোচটা কিভাবে হতে পারে? ডিউ টু দিস কি হয়, এই যে ডি অরবিটালসগুলো রয়েছে, এই ডি অরবিটালসগুলো স্প্লিট করে যায়। স্প্লিট করে যায় কিভাবে? দুটো ওয়েতে স্প্লিট করতে পারে। আইদার দ্য অ্যাক্সিয়াল পোর্শনস যেগুলো রয়েছে ওগুলোতে রিপালশন, ডিউ টু রিপালশন ওদের এনার্জিটা গ্রেটার হয়ে গেল, নন অ্যাক্সিয়ালগুলো লেস হয়ে গেল। অর এটাও হতে পারে যে এখন অ্যাক্সিয়ালগুলোর এনার্জিটা গ্রেটার হয়ে গেছে, নন অ্যাক্সিয়ালগুলোর এনার্জিটা লেস হয়ে গেছে। এই দুটো ক্রাইটেরিয়া হতে পারে। তো এই দুটো ক্রাইটেরিয়া যদি, তো এই যে স্প্লিটিংটা হচ্ছে, তাহলে লিগ্যান্ড অ্যাপ্রোচ করলেই স্প্লিটিংটা হবে। এই যে স্প্লিটিংটা হচ্ছে, দিস ইজ কল্ড ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, দ্য স্প্লিটিং অফ ডি অরবিটালস ইনটু টু ডিফারেন্ট সেট অফ অরবিটালস। The splitting of d orbitals into two different set of orbitals in presence of repulsive fields. The splitting of d orbitals into two different set of orbitals in presence of the repulsive forces created by the approaching ligand. শুধু রিপালসিভ ফোর্সেস বলাটা ভুল, repulsive or attractive forces created by the approaching ligand. তার মানে এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা যখনই ফ্রি স্টেটে ছিল ও ডিজেনারেট ছিল, এনার্জিগুলো সেম ছিল প্রত্যেকটা ডি অরবিটাল। যেই লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো দেন কি হচ্ছে, আইদার ওর মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে আর রিপালশন হচ্ছে। এবার অ্যাট্রাকশন রিপালশনটা কার হচ্ছে? অরবিটালসগুলো। এবার অরবিটালসগুলো অ্যাট্রাকশন আর রিপালশনটা কখন এটা হবে? এই যে দুটো সেট আমি করলাম, আইদার অ্যাক্সিয়ালগুলো, এই নন অ্যাক্সিয়ালগুলো উপরে গেল, অ্যাক্সিয়ালগুলো নিচে গেল, অর নন অ্যাক্সিয়ালগুলো নিচে গেল, অ্যাক্সিয়ালগুলো উপরে গেল। এগুলোকে কি বলবো তখন? দিস ইজ টার্মড অ্যাজ T2G, দিস ইজ EG। তিনটে সেট রয়েছে তাই ওটাকে T2G বলবো। আচ্ছা, তাহলে এই যে ফেনোমেনাটা হচ্ছে, তাহলে এখন দেখছি রিপালশন অ্যান্ড অ্যাট্রাকশনটা কখন হবে। দ্য অরবিটালস যেগুলো লাইং ইন দ্য ডিরেকশন অফ দ্য লিগ্যান্ড উইল এক্সপিরিয়েন্স গ্রেটার রিপালশন অ্যান্ড দেয়ার এনার্জিজ উইল বি রেইজড। দ্য অরবিটালস that lie in the direction of the ligand
direction of the ligand will experience greater repulsive forces and their energy will be greater. And their energy will be raised relative to their positions in the symmetrical field. আগে ওরা তো symmetrical field এ ছিল, symmetrical field মানে each and every direction ওদের এনার্জি লেভেলটা তো সেম ছিল, বাট এখন আর symmetrical থাকছে না। relative to their positions in the symmetrical field. তো এরা অ্যাপ্রোচ যখন করছে যদি সেম প্লেনে লাই করে সেম ডিরেকশনে থাকে তাহলে রিপালসিভ ফোর্সটা গ্রেটার হয়ে যাচ্ছে, তার জন্য ওদের এনার্জিটা গ্রেটার হয়ে যাচ্ছে। বাট দ্য অরবিটালস লাইং অ্যাওয়ে ফ্রম the approaching ligand, the orbitals lying away from the approach of the ligand will experience lesser interaction with the donor atoms, therefore their energies will be lower. আচ্ছা, দ্যাট ইজ ওয়াই ওদের যদি সেম ডিরেকশনে থাকে অ্যাপ্রোচটা তখন রিপালসিভ ফোর্সেসটা গ্রেটার হয়ে যায়, আর যদি ওটা দ্য অরবিটালস লাইং অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাপ্রোচ অফ দ্য লিগ্যান্ড তখন কি হয় ওদের এনার্জিটা লেস হয়ে যায়। ওকে, এবার আমরা দেখব দুটো ডিফারেন্ট সেটে কি কি হয়। আমরা দুটো ক্ষেত্রে দেখব, একটা হচ্ছে অক্টাহেড্রাল ফিল্ড আর একটা হচ্ছে টেট্রাহেড্রাল ফিল্ড। অক্টাহেড্রাল ফিল্ডে কি হয় অ্যান্ড টেট্রাহেড্রাল ফিল্ডে কি হয়। ইন কেস অফ অক্টাহেড্রাল ফিল্ড, আচ্ছা, অক্টাহেড্রাল ফিল্ড স্প্লিটিংটা আগে কেমন সেটা বলে দিই। অক্টাহেড্রাল ফিল্ডে কি হয়, যখন ধর ডি অরবিটালসগুলো ছিল ডিজেনারেট ছিল, যখন ফ্রি মেটাল অ্যাটমটা ছিল ডিজেনারেট ছিল, ডান। বাট যখনই অ্যাপ্রোচ করা স্টার্ট করলো, কারা অ্যাপ্রোচ করছে? অ্যাপ্রোচ করছে লিগ্যান্ডরা। যেই লিগ্যান্ড অ্যাপ্রোচ করা স্টার্ট করলো দেন কি হয়, এখানে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করে অক্টাহেড্রাল ফিল্ডে অলওয়েজ অ্যাপ্রোচ করে অ্যাক্সিয়াল ডিরেকশনে অ্যাপ্রোচ করে, মানে যেগুলো দুটো ডি অরবিটালস থাকে যেগুলো অ্যাক্সিয়াল ডিরেকশনে থাকে, ফর এক্সাম্পল dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড dz স্কোয়ার, এটা অ্যাক্সিয়াল ডিরেকশন দিয়ে অ্যাপ্রোচ করে, মানে যে ডিরেকশনে অ্যাপ্রোচ করছে তাহলে সেই ডিরেকশনে যে অরবিটালসগুলো রয়েছে ওদের এনার্জিটা গ্রেটার হয়ে গেল। সো dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড dz স্কোয়ার এদের এনার্জিটা গ্রেটার হবে, আর dxy dyz অ্যান্ড dzx এদের এনার্জিটা লেস হবে। তাই স্প্লিটিংটা এরকম হবে। সো ইন অক্টাহেড্রাল ফিল্ড the splitting is like this because in octahedral field ligands approaches along the axis, so the electron pair of the ligand will exert greater repulsion.
the ligands approaches along the axis. যে along the axis approach করছে তাহলে ভাব octahedral field দেখতে কিরকম হয়, যে মেটাল ligand octahedral মানে এরকম স্ট্রাকচার হোল্ড করে, এই যে ligand. So in octahedral field ligands approaches along the axis, that is why axial যে orbitals গুলো রয়েছে তাদের এনার্জি গ্রেটার রিপালসিভ ফোর্সেস, ডিউ টু দ্য গ্রেটার রিপালসিভ ফোর্স ওদের এনার্জিটা গ্রেটার হয়েছে, আর যেগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস থাকে তাদের মানে যেগুলো প্ল্যানার অর নন অ্যাক্সিয়াল তাদের এনার্জিটা লেস হয়েছে. সো দিস ইজ ইন দ্য কেস অফ octahedral field. সো এখানে আরেকটা ইনক্লুড করে দিতে পারিস. সো দ্য ইলেকট্রন পেয়ার অফ দ্য লিগ্যান্ড, so the electron pair of the ligand will exert greater amount of repulsive force to the orbitals whose lobes lie along the axis. Whose lobes lie along the axis. সেগুলো greater amount of repulsive forces পাবে. আচ্ছা, so this is in the case. This is the energy 0.4 delta 0.6 and this is 0.4 delta 0. আচ্ছা, এটাকে বলা হয় ব্যারি সেন্টার. Why this is called Berry center? Because এনার্জিটা যাই হোক না কেন, অ্যাট্রাকটিভ ফোর্স অ্যান্ড রিপালসিভ ফোর্সের যে এনার্জিটা, যতটা অ্যাট্রাকটিভ ফোর্সের এনার্জি থাকে ততটা রিপালসিভ ফোর্সের এনার্জি থাকে, তো মিন এনার্জিটা কিন্তু অলওয়েজ জিরো থাকে. সো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং যখনই হচ্ছে, ওই স্প্লিটিংটা occurs in such a way that the average energy of the d orbitals does not change. Crystal field splitting occurs in such a way that the energy of the d orbitals does not change. It is called barycenter. Barycenterটা অনেক জায়গায় BARY ও লেখা থাকে. In such a way that the energy of the d orbitals does not change. So this is known as barycenter. Done. আচ্ছা, এটা either 0.6 or 0.4 হয় or 3/5 delta 0, 3/5 delta 0 or this is 2/5 delta 0. তাহলে দেখ কোটা দেখ, তিনটের জন্য 6/5 delta 0, এখানে দুটোর জন্য 6/5 delta 0, each and every অরবিটালের জন্য 3/5 delta 0. তবে for 2 অরবিটাল ওটা হয়ে যায় অত. Done. Now the question is for tetrahedral splitting, what happens? Very easy. For a tetrahedral splitting, tetrahedral
109 ডিগ্রি 28 মিনিট। টেট্রাহেড্রাল স্প্লিটিংয়ে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করে এমনভাবে, জেনারেলি লিগ্যান্ডসগুলো অ্যাপ্রোচেস ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ligands approaches in between the axis. যে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, দ্যাট ইজ ওয়াই এই যে লিগ্যান্ডগুলো রয়েছে তার মধ্যে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে ডি অরবিটালসগুলো রয়েছে যেগুলো অ্যালং দ্য অ্যাক্সিস, ওদের কি হয়, ওদের এনার্জি লেভেলটা ওরা লেস রিপালশন হোল্ড করে, দ্যাট ইজ ওয়াই ওদের এনার্জি লেভেলটা এখন লেস হয়ে যায়, এনার্জিটা লেস হয়ে যায়। অ্যান্ড যেগুলো নন অ্যাক্সিয়াল হয়, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, এদের এনার্জিটা গ্রেটার হয়ে যায়, 2/5 ডেল্টা 0, 3/5 delta 0. Done. So this is now EG and T2IC. তো টেট্রাহেড্রাল স্প্লিটিংয়ে এটা হয়। তো যেগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস থাকে সেগুলোর এনার্জি লেভেলটা ইনক্রিজ করে যায়, বিকজ লিগ্যান্ডগুলো ওদের কাছে যখন অ্যাপ্রোচ করে ওদের ক্লোজ থাকে, দ্যাট ইজ ওয়াই ওদের এনার্জিটা ইনক্রিজ করে যায়। আর যেগুলো অ্যালং দ্য অ্যাক্সিস থাকে ওদের এনার্জিটা এখান থেকে ডিক্রিজ করে যায়। সো দিস ইজ টেট্রাহেড্রাল স্প্লিটিং। অক্টাহেড্রাল স্প্লিটিংয়ে এটা হয়, টেট্রাহেড্রাল স্প্লিটিংয়ে এইভাবে অ্যাপ্রোচ করে। ডান। আচ্ছা, এবার এখান থেকে আমরা জানবো, হ্যাঁ ইলেকট্রনিক স্ট্রাকচারটা এখানে কি বলছে, এখানে ইলেকট্রনিক স্ট্রাকচারটা বলছে ফর এক্সাম্পল ফর ধর টেট্রাহেড্রাল কমপ্লেক্স হয়, ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স, যদি টেট্রাহেড্রাল কমপ্লেক্স হয় তাহলে স্প্লিটিংটা কিরকম হবে, স্প্লিটিংটা হবে এখানে T2G and AG. Done. Now the question is ধর for example D1 system, আচ্ছা এখানে এবার ইলেকট্রনের ফিল আপটা কিরকম হয় সেটা মাথায় রাখতে হবে। D1 সিস্টেম, এখানে ইলেকট্রনের ফিল আপটা হয় অ্যাকর্ডিং টু আমাদের যে আমরা ফার্স্টে হুন্স রুল পড়েছিলাম সেই থিওরি ওয়াইজে এখানে ইলেকট্রনের ফিল আপটা হবে। তো ইলেকট্রনটা ফার্স্টে ফিল্ড আপ হবে D1 সিস্টেমের জন্য। এখানে যদি D2 সিস্টেম হয় তাহলে কোথায় যাবে, অ্যাকর্ডিং টু হুন্স রুল ফার্স্টে ইচ অ্যান্ড এভরি এনার্জি লেভেল শুড বি ফিল্ড আপ ফার্স্ট, দেন ওটা রিপিটেশন করতে করতে পেয়ার্ড হবে। যদি D2 সিস্টেম হয় তাহলে কী হবে, তাহলে নিচে যে পার্টটা রয়েছে তাহলে এটা 1 2 ইজিতে এখনও যায়নি। D3 সিস্টেম 1 2 3 1 2 3। D4 system, problem arises from the D4 system 1 2 3। now the question is the next electron, should the next electron be paired in like this, or the next electron should move to the EG level? নেক্সট ইলেকট্রনটা ইজিতে যাবে এখান থেকে ডিরেক্টলি মুভ করে, নাকি নেক্সট ইলেকট্রনটা এখান থেকে পেয়ার্ড হবে? এবার এই কোয়েশ্চেনটা জেনারেট করলো, যেই কোয়েশ্চেনটা জেনারেট করলো তখন একটা জিনিস জানতে হবে, এই যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করলো এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ওয়ান ইজ ডেল্টা জিরো, ডেল্টা জিরো ইজ কল্ড ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এটা কি, এটা ক্যালকুলেট করতে পারবো আমরা। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কি জিনিস,
আরেকটা আগে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং পড়লাম। আচ্ছা, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এটাকে আমরা ডেল্টা জিরো দিয়ে ইন্ডিকেট করব, অ্যান্ড পি রিপ্রেজেন্টস টু দ্য পেয়ারিং এনার্জি। ইলেকট্রনটা যদি পেয়ার্ড আপ হয় দেন পেয়ারিং এনার্জিটাকে আমরা রিপ্রেজেন্ট করছি অ্যাজ পি। আচ্ছা, এবার ধর এই যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা এনার্জিটা ডেল্টা জিরোটা, এখানে দুটো কন্ডিশন আসতে পারে। দুটো কন্ডিশন কি কি? আইদার ডেল্টা জিরো ক্যান বি গ্রেটার দেন পি, অর পি অর ডেল্টা জিরো ক্যান বি লেস দেন। দুটো কন্ডিশন জেনারেট করতে পারে, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 2। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ইফ দ্য স্প্লিটিং ইজ গ্রেটার, ডেল্টা জিরোটা গ্রেটার মানে কি? ডেল্টা জিরোটা গ্রেটার মানে হচ্ছে কি স্প্লিটিংটা গ্রেটার। ডেল্টা জিরো মানে যে স্প্লিটিংটার এনার্জিটা, তার মানে এই স্প্লিটিংটা গ্রেটার, তাহলে ডেল্টা জিরো এই কন্ডিশন হতে পারে। তার মানে স্প্লিটিংটা যে ইচ অ্যান্ড এভরি কেসেসে সেম এনার্জি লেভেলে হবে তা নয়। স্প্লিটিংটা কোথাও এরকম গ্রেটার হতে পারে, কোথাও লেস হতে পারে। এরকম স্প্লিটিংটা গ্রেটার হতে পারে, লেস হতে পারে। যেখানে স্প্লিটিংটা গ্রেটার তার ডেল্টা জিরো গ্রেটার, যেখানে স্প্লিটিংটা লেস তার ডেল্টা জিরোটা লেস। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে স্যার স্প্লিটিংটা তাহলে গ্রেটার কোথায় হবে, লেস কোথায় হবে, সেটা বুঝবো কি করে? ইট ডিপেন্ডস আপন দ্য লিগ্যান্ড। আই রিপিট, স্প্লিটিং greater or less, it depends upon the ligand. It depends upon the ligand. If the ligand is strong field ligand, then the splitting should be greater. I repeat, if the ligand is strong field, then the splitting is greater. Then the splitting is greater. And if the ligand is weak field, the splitting should be less. Because less powerful, তার জন্য স্প্লিটিংটা লেস হবে। ওকে, ডান। এবার দেখ, তাহলে যদি এবার যেখানে স্প্লিটিংটা গ্রেটার মানে এনার্জি লেভেলটা গ্রেটার, তাহলে এখানে ইজি, এখানে T2G। In case of this EG, this is T2G. Done. এবার ভাব স্প্লিটিংটা যদি গ্রেটার হয় তাহলে কি হবে? ইলেকট্রনটা ফিল্ড আপ হচ্ছে, আমি D4 সিস্টেমের কথা বলছি, এখানেও D4 নিয়ে কাজ করছে। তাহলে 1 2 3, ইফ দ্য নেক্সট যে ইলেকট্রনটা রয়েছে সেটার টেন্ডেন্সি দুটো রয়েছে, আইদার এখানে যেতে পারে আর এখানে পেয়ার্ড আপ হতে পারে। তো এখানে তো এনার্জিটা অনেকটাই গ্রেটার, দ্যাট মিনস এই যে স্টেয়ার কেস বা সিঁড়িটা রয়েছে এটা অনেকটাই গ্রেটার, তার জন্য এটা কিন্তু আর নেক্সট এই লেভেলে এটা যেতে পারে না, অনেকটাই গ্রেটার এনার্জি লেভেলটা, এনার্জি ডিফারেন্সটা, তার জন্য এটা এখানেই ফিল্ড আপ হয়, এখানেই ফিল্ড আপ হবে। বাট ইন দ্যাট কেস এখানে কি হয়, যেহেতু স্প্লিটিংটা লেস, এনার্জি গ্যাপটা লেস, দ্যাট ইজ ওয়াই নেক্সট ইলেকট্রনটা শিফট হয় এখানে, নেক্সট ইলেকট্রনটা ওখানে শিফট হয়ে যাচ্ছে। তার জন্য মাথায় রাখবে, তাহলে এটা কার জন্য হলো? দিস ইজ ফর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড and this is for weak field ligand. Okay, তো এটা ক্লিয়ারলি মাথায় রাখবি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড নিয়ে যেটা কথা বলছি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অলওয়েজ ফর্মস লো স্পিন কমপ্লেক্স, আগের দিন এই কথাটা বলেছিলাম। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অলওয়েজ forms low spin complex। এই কথাটার মানে কি? লো স্পিন, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অলওয়েজ ফর্মস লো স্পিন কমপ্লেক্স, এটা মানে হচ্ছে গিয়ে
এখন দেখ ইলেকট্রনসগুলো যদি হায়ার লেভেলে এইভাবে থাকে তখন ওদের স্প্লিটিংটা গ্রেটার হয়, তার জন্য কি হয়, ওটা হাই স্পিন কমপ্লেক্স ফর্ম করে এখানে, সরি ওটা লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে। এই যে যদি একটা ইলেকট্রন এইভাবে থাকে, যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত তার স্পিনটা গ্রেটার, তাই না? তা এখানে তো আনপেয়ার্ডটা পেয়ার্ড হয়ে যাচ্ছে, তার জন্য স্প্লিটিংটা লেস হয়ে যাচ্ছে, তাই জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অলওয়েজ ফর্ম লো স্পিন কমপ্লেক্স and weak field ligand always forms high spin complex. কেন হাই স্পিন কমপ্লেক্স ফর্ম করে? বিকজ দেখ এটা পেয়ার্ড হচ্ছে না, তো আনপেয়ার্ড থাকছে, যত আনপেয়ার্ড থাকবে তত তো হাই স্পিন হওয়ার চান্সেস বেশি, যত আনপেয়ার্ড থাকবে তত হাই স্পিন হওয়ার চান্সেস বেশি। আচ্ছা, তো যেখানে স্ট্রং ফিল্ড থাকবে, ইফ ডেল্টা জিরো ইজ লেস এই গ্রেটার সরি ইফ ডেল্টা জিরো ইজ গ্রেটার দেন পেয়ারিং এনার্জি, পেয়ারিং এনার্জিটা হচ্ছে একটা রিপালশন, বিকজ পেয়ার্ড হচ্ছে তাহলে ইলেকট্রন একটা রিপালশন হচ্ছে না, তো পেয়ারিং এনার্জিটা যদি গ্রেটার যদি ডেল্টা জিরোটা গ্রেটার দেন পি হয় তাহলে এরকম ফর্ম করবে। And if the repulsion due to pairing energy of electrons will be more, তাহলে হাই স্পিন কমপ্লেক্স ফর্ম করবে ডেল্টা জিরো থেকে পিটা গ্রেটার। এটা কি মিন করছে? ইন ফার্স্ট কেস the repulsion due to the pairing energy is less, pairing energy বলবো না, due to the pairing of electron is less, তার জন্য এটা হচ্ছে, এটা পেয়ারিংটা এনার্জিটা লেস না, ডেল্টা জিরোটা গ্রেটার, তার জন্য এটা ফর্ম করছে। তো শুধু এটা মাথায় রাখবে অলওয়েজ, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে অলওয়েজ এটা কি ফর্ম করবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অলওয়েজ ফর্মস লো স্পিন কমপ্লেক্স অ্যান্ড উইক ফিল্ড লিগ্যান্ড অলওয়েজ ফর্মস হাই স্পিন কমপ্লেক্স। কেন হয়? বিকজ স্ট্রং ফিল্ড গ্রেটার পাওয়ার রয়েছে, তার জন্য স্প্লিটিং গ্রেটার হবে, দ্যাট ইজ ওয়াই ওখানে লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে, বিকজ ওদের কাছে তখন তার চান্সেস থাকবে না যে ওটা সেকেন্ডেটা এখানে যাক, বিকজ এনার্জি ডিফারেন্সটা অনেকটাই হাই, যেহেতু এনার্জি ডিফারেন্সটা অনেকটাই হাই দ্যাট ইজ ওয়াই নেক্সট ইলেকট্রনটা শিফট করে আর T2G থেকে ইজিতে যাবে, নেক্সট ইলেকট্রনটা ওখানে পেয়ার্ড হয়ে যাবে, দ্যাট মিনস দ্য পেয়ারিং এনার্জি ইজ লেস দ্যান ডেল্টা জিরো, ডেল্টা জিরোটা গ্রেটার। নেক্সট কেসে যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে তখন ডেল্টা জিরো থেকে পিটা গ্রেটার হয়ে যাবে। তাহলে এটা এখনো পর্যন্ত শিখলাম। নাও দ্য কোয়েশ্চেন ইজ স্ট্রং ফিল্ড অ্যান্ড উইক ফিল্ড লিগ্যান্ড, এটা আমরা বুঝবো কি করে, কে স্ট্রং কে উইক? আমাদের কাছে একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ রয়েছে, ফ্রম দ্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ উই ক্যান জাজ কে হুইচ ইজ দ্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যান্ড হুইচ ওয়ান ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা কি? আয়োডিন মাইনাস, ব্রোমিন মাইনাস, ওদের আগের দিন আমি এমনি বলে দিয়েছিলাম যে হ্যালোজেন্সগুলো সবচেয়ে উইক ফিল্ড লিগ্যান্ড হয়, হ্যালোজেন্সগুলো জেনারেলি সবচেয়ে উইক ফিল্ড লিগ্যান্ড হয়। তো I minus, bromine minus, thiocyanate, SCN minus, chlorine minus, S2 minus, NO3 nitrate, oxalato,
যদি এটা ভালো করে জাজ করিস তাহলে দেখ এদিক থেকে যত এদিকে যাচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে, দেখ স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো জেনারেলি কার্বন ডোনার। তারপরে নোটিস কর কার্বন ডোনারের পরে আসছে সব নাইট্রোজেন ডোনার, কার্বন ডোনারের পরে সব আসছে দেখ নাইট্রোজেন ডোনার, ডাইফিনাইল, ইথিলিন ডাইঅ্যামিন, অ্যামোনিয়া, NH3 এগুলো সব নাইট্রোজেন ডোনার। তারপরে দেখ সব আসবে অক্সিজেন ডোনার, সব অক্সিজেন ডোনার। তারপরে লাস্টে দেখ সব হ্যালোজেন ডোনার আসছে। তার এটাকে ওই জন্য আমরা ক্লাসিফাই করেছিলাম সবার ফার্স্ট জেনারেলি মাথায় রাখার জন্য কার্বন ডোনার গ্রেটার দ্যান নাইট্রোজেন ডোনার, অক্সিজেন ডোনার, হ্যালোজেন ডোনার। হ্যালোজেন ডোনার হচ্ছে সবচেয়ে উইক ফিল্ড লিগ্যান্ড। ডান, এভাবে ক্লাসিফাই করে রেখেছিলাম। তো এবার এর বেসিসে আমি বুঝতে পারবো যে যদি আমার কার্বন ডোনার হয় তাহলে সেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে তার স্প্লিটিংটা গ্রেটার হবে। স্প্লিটিং গ্রেটার মানে ওটা ডেল্টা জিরো গ্রেটার, তার মানে অবভিয়াসলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অলওয়েজ ফর্মস লো স্পিন কমপ্লেক্স, তাহলে ওটা D4 হলে ওটা লো স্পিন কমপ্লেক্স ফর্ম করবে রাদার দ্যান হাই স্পিন কমপ্লেক্সের জায়গায় ওটা লো স্পিন কমপ্লেক্স ফর্ম করছে। ক্লিয়ার? তো এই পার্টটা ডান। এখান থেকে CFSE ক্যালকুলেশন শিখতে হবে। যদি CFSE ক্যালকুলেশন শিখিস তাহলে দেখ ফার্স্টে আমরা কার শিখব, D1, D2 আর D3 এই তিনজনের জন্য সবসময় সেমই আসবে, D1, D2 আর D3। তাহলে আমরা এখন কি শিখছি, ক্যালকুলেশন অফ CFSE। তো যদি D1, D2, D3 এতে ক্যালকুলেট করি, D1, D2, D3-তে আর তো আলাদা করে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড আসলো, হাই স্পিন লো স্পিন, এতে তো কোনো সমস্যাই নেই। কেন সমস্যা নেই? এটা যদি ফার্স্টে আমরা এটা কার জন্য করছি, এটা করছি ধর অক্টাহেড্রাল কমপ্লেক্সেস জন্য করছি। যদি অক্টাহেড্রাল কমপ্লেক্সেস আসে এর মধ্যে, ধর অক্টাহেড্রাল কমপ্লেক্সেস আসে, তো তার মধ্যে তুই করছিস ফার্স্টে D1 অক্টাহেড্রাল কমপ্লেক্সেস হবে। তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্সেসের মধ্যে D1 কর, EG-T2G। তাহলে এবার দেখ এটা কত ছিল, 3/5 ডেল্টা 0, 2/5 ডেল্টা 0 এটা ছিল। আর আরেকটা হতে পারে 0.6 DQ আর না হলে 0.4 DQ এখানে। তাহলে এটা ক্যালকুলেট কর, যদি D1 সিস্টেম হয় তার মানে এখানে থাকবে একটাই। তাহলে টোটাল CFSE কী করে ক্যালকুলেট করে, টোটাল CFSE ক্যালকুলেশনের রুল হচ্ছে গিয়ে এটা যেটা রয়েছে নিচে থাকলে ওটা মাইনাস হবে, আর যদি উপরে থাকে তখন সেটা প্লাস হবে। তাহলে -0.4 একটাই তো আছে, -0.4 একটাই আছে, তাই -0.4 ডেল্টা 0 আর DQ -0.4 DQ বা -2/5 ডেল্টা 0। এটাই যদি D2 সিস্টেম হয় তো দিস ইজ ফর D1। যদি D2 সিস্টেম দেখিস তাহলে কি হবে, তাহলে 1, 2, তাহলে CFSE কত হবে, CFSE হবে -0.4 ইন্টু 2, দুটো ইলেকট্রন আছে এত DQ, -0.8 DQ। যদি 3 হয়
D3 সিস্টেম, তাহলে 1 2 3, তাহলে সিএফএসি কত আসে -0.4 ইন্টু 3 এত ডিকি, তাহলে -1.2 ডিকি। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে সিএফএসিগুলো ক্যালকুলেট করবি, -1.2 ডিকিউ করবি, এগুলো সব ডেল্টা জিরো কর, এগুলো সব কটা ডেল্টা জিরো। হ্যাঁ, ডিকিউ হলে শুধু 0.4 হতো না, 4 হতো, ডেসিমেলগুলো থাকতো, ডেল্টা জিরো। তাহলে D1 D2, দিস ইজ D3 সিস্টেম। এবার D4 থেকে সমস্যাটা শুরু হবে। D4 থেকে আমাকে দুটো পার্টে ক্লাসিফাই করতে হবে যদি D4 করি। D4 যদি দেখি তাহলে দেখ D4 আসা মানে তাহলে দুটো চান্সেস সেখানে, হাই স্পিন লো স্পিন। D4 এ এটা দেখলাম আমি লো স্পিন, স্পিনটা স্প্লিটিংটা একটু গ্রেটার, এটা হাই স্পিন করবে। তাহলে কি হওয়ার কথা 1 2 3 অ্যান্ড দিস ইজ 4, আর এখানে 1 2 3 সরি 1 2 3, হ্যাঁ দিস ইজ 4 আর 1 2 3 দিস ইজ 4, ডান। তো এরকম ফর্ম করছে। এখন যদি এখানে স্প্লিটিংটা এরকম হয় তাহলে অবভিয়াসলি এবার এনার্জি ক্যালকুলেট করে এটার জন্য কত আসে সিএফএসি, -0.4 কটা আছে, তিনটে, প্লাস এখানে কত আছে, এটা তো 0.6 হয়, এটা -0.4 করে হয়, তাহলে 0.6 একটাই আছে, এত ডেল্টা জিরো ইন্টু 1 ডেল্টা জিরো, তাহলে কত হয় -1.2 প্লাস 0.6 এত ডেল্টা জিরো করলে আসে তোর -0.6 ডেল্টা জিরো, এত আসলো। তাহলে এটার ক্ষেত্রে যখনই হাই স্পিন লো স্পিনের কনসেপ্ট আসবে তখন একটা হয়ে যাবে -0.6, যদি আমি দেখি হাই স্পিন আসছে, আর যদি লো স্পিন হয় তখন কত হবে সিএফএসির ভ্যালু, লো স্পিন হলে তখন সিএফএসি ভ্যালু হয়ে যাবে -0.4 ইন্টু 3 না সরি 4, চারটেই এখন এখানে আছে, এত ডেল্টা জিরো, তাহলে -1.6 ডেল্টা জিরো। তাহলে এখান থেকে আমরা দেখ একটা জিনিস জাজ করতে পারি, লো স্পিন কমপ্লেক্সেস আর মোর স্টেবল রাদার দ্যান হাই স্পিন কমপ্লেক্স। দেখ এর এনার্জি তো যা নেগেটিভ তার থেকে তো আরও বেশি নেগেটিভ, তো এখান থেকে কিন্তু এটা বলতে পারি যে লো স্পিন কমপ্লেক্সেস আর রাদার মোর স্টেবল দ্যান হাই স্পিন কমপ্লেক্সেস। আচ্ছা, তাহলে এখান থেকে এইভাবে তুই জাজ করতে পারিস। তাহলে এটা গেল কার জন্য, এটা গেল সিএফএসি ক্যালকুলেট করছিলাম আমরা অক্টাহেড্রাল ফিল্ডে। এটাই যদি এবার টেট্রাহেড্রাল ফিল্ডে সিএফএসি ক্যালকুলেট করিস, এখানে দুটো কম্পাউন্ড কী কী ফর্ম করছে, ধর একটা ফর্ম করলো FeCN6 3- আর একটা ফর্ম করলো FeH2O6 3+, FeCN6 3- আর একটা ফর্ম করছে FeH2O6 3+, এই দুটো কম্পাউন্ড রয়েছে। যদি এই দুটো কম্পাউন্ড নিয়ে জাজ করি তাহলে দেখ দুজনে অক্টাহেড্রাল কমপ্লেক্সেস ফর্ম করছে। যেই দুজনে অক্টাহেড্রাল কমপ্লেক্সেস ফর্ম করলো, তো এই দুজনের মধ্যে যদি জাজ করিস তাহলে দেখ একটা কার্বন ডোনার, ওখানে একটা অক্সিজেন ডোনার, তো এই দুজনের মধ্যে কার্বন ডোনার স্ট্রং ফিল্ড, রাদার অক্সিজেন ডোনারটা উইক ফিল্ড। তো এটা যদি আমি স্প্লিটিং দেখি তাহলে অবভিয়াসলি এখানে কত ছিল, এখানে ইজি T2G, এর স্প্লিটিংটা গ্রেটার হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো এনার্জি অফ দ্য স্প্লিটিং মাস্ট বি গ্রেটার। গ্রেটার স্প্লিটিং। আচ্ছা, যদি স্প্লিটিংটা এখানে গ্রেটার হয় তাহলে অবভিয়াসলি
Fe এখানে কত +3, আয়রন ইন বোথ দ্য কেসেস +3 কমপ্লেক্সেস ফর্ম করেছে। তাহলে আয়রন +3 মানে লাস্ট শেলে কটা রয়েছে, 26 শেল, 3টে ইলেকট্রন চলে গেছে। তাহলে 3d ওর কত হয়েছে, 3d দেখ 4 হয়ে রয়েছে, 3d 5 হয়ে রয়েছে, সরি 3d 5, 4s থেকে দুটো রিলিজ করেছে আর 3d থেকে একটা রিলিজ করেছে তার জন্য। আচ্ছা, যদি উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য এটা ফর্ম করে তখন কীরকম দাঁড়াবে, দিস ইজ Eg অ্যান্ড দিস ইজ T2G। weak field ligand so splitting less, weak field ligand এর জন্য স্প্লিটিংটা লেস, যেহেতু এখানে স্প্লিটিংটা লেস তার জন্য কি হবে, এটা গ্রেটার স্প্লিটিং। তাহলে এখানে D5 সিস্টেম তো দুটোই, তাহলে এখানে কি হবে 1 2 3 4 5, বিকজ এখানে এনার্জিটা গ্রেটার তাই নেক্সট ইলেকট্রনগুলো এখানে ফিল্ড হবে না, বিকজ ডেল্টা 0 গ্রেটার দেন P ইন দিস কেস। বাট এখানে কি হবে 1 2 3 4 অ্যান্ড 5, ক্লিয়ার? তো এখান থেকে আমরা এদের ম্যাগনেটিক নেচারটা জাজ করতে পারি। এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এটা, বিকজ দিস ইজ লো স্পিন কমপ্লেক্স, this is high spin complex, তাহলে এখানে 5 আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে 1 আনপেয়ার্ড ইলেকট্রন, ডান। তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক যে নেচারটা হবে, দুজনেই প্যারাম্যাগনেটিক বিকজ দুজনেরই আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, বাট the complex will be more paramagnetic due to the presence of 5 unpaired electron। তাহলে ম্যাগনেটিক নেচারের দিক থেকে জাজ করলে অবভিয়াসলি এটার ম্যাগনেটিক নেচার গ্রেটার দ্যান এটা হয়, বিকজ এর মধ্যে 5 আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, ওটার মধ্যে 1 আনপেয়ার্ড ইলেকট্রন। তো এরকম যদি কোয়েশ্চেন করে যে ম্যাগনেটিক নেচার অফ Fe2(6)3 প্লাস ইজ গ্রেটার দ্যান FeCN6(3) মাইনাস এক্সপ্লেন, তো এইভাবে এক্সাম্পল দিতে হবে। আচ্ছা, সিমিলারলি আরেকটা কম্পাউন্ড COF6(3), এই কম্পাউন্ডটা, আরেকটা হচ্ছে কোবাল্টেরই সেম কম্পাউন্ড CONH3(6)3+, এই দুজনের মধ্যে যদি জাজ করিস তখন দেখবি কোবাল্ট ইন বোথ দ্য কেসেস +3, এটা নিজেরা বাড়িতে করবি, কোবাল্ট ইন বোথ দ্য কেসেস +3, তাহলে দেখবি এটা তো উইক ফিল্ড লিগ্যান্ড, ফ্লোরিন হ্যালোজেন তার জন্য উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে অবভিয়াসলি এটা হাই স্পিন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে, তাহলে অবভিয়াসলি এটা ম্যাগনেটিক নেচারটা গ্রেটার দ্যান এটা হবে, আর এটা লো স্পিন কমপ্লেক্স ফর্ম করবে বিকজ দিস ইজ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যামোনিয়া, তার জন্য স্প্লিটিংটা গ্রেটার হবে, ডেল্টা 0 গ্রেটার দ্যান P। তো দেখা যাবে এটা আলটিমেটলি ডায়াম্যাগনেটিক হয়ে গেছে, কারণ কোবাল্ট +3 লাস্ট এটা D6 সিস্টেম হয়ে যায়, আর এটা হচ্ছে তো প্যারা D6 না D5 না D3, এগুলো জাজ করবি কী করে বলে দিয়েছিলাম, ভেরি ইজি। কোবাল্ট তো আয়রন, কোবাল্ট নিকেল, কোবাল্ট কত 27 অ্যাটমিক নাম্বার, তার থেকে যেটা ওর চার্জটা আছে সেটা সাবস্ট্রাক্ট করবে, তাহলে -3 করলে কত হয় 24, যেটা আসলো তার থেকে 18 সাবস্ট্রাক্ট করবে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে D6 সিস্টেম। তাই আবার রিপিট করি, কোবাল্ট ছিল 27 অ্যাটমিক নাম্বার, তার থেকে তুই ওর চার্জটা মাইনাস করলি, দ্যাট ইজ 3, তারপরে যেটা পড়ে থাকলো তার থেকে তুই 18 সাবস্ট্রাক্ট করে দিলি, তাহলে সেটা হয়ে গেল তো D6 সিস্টেম, ডান। তো এইভাবে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, হাউ টু ক্যালকুলেট ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি এটা দেখলি, তারপরে এই ভ্যালুগুলো কী করে ক্যালকুলেট করতে পারলে সেটা দেখলি। আচ্ছা, এবার কিছু কোয়েশ্চেন্স আছে যে ফ্যাক্টরস এফেক্টিং CFSE, কী কী ফ্যাক্টর CFSE কে এফেক্ট করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা করছি ফ্যাক্টরস এফেক্টিং CFSE। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে নেচার অফ লিগ্যান্ড, নেচার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটমের উপরেও ডিপেন্ড করে, নেচার অফ লিগ্যান্ডের উপরেও ডিপেন্ড করে। ফার্স্টে দেখ নেচার অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম,
যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা থাকে জেনারেলি আমরা জানি যে ডি অরবিটাল যারা হোল্ড করছে, যারা ট্রানজিশনাল এলিমেন্ট, তারাই কমপ্লেক্স ফর্মেশনে পার্টিসিপেট করে। তো এরা যখন কমপ্লেক্স ফর্মেশনে পার্টিসিপেট করছে, ধর এমন কোনো একটা সিরিজ নাও, আমি ধর 3D 4D 5D এরকম কোনো সিরিজ নাও, ধর স্ক্যান্ডিয়ামের পরে আমাদের যেটা ইট্রিয়াম ল্যান্থানা, এরকম পর্ব চলতে থাকে। এই সিরিজ ওয়াইজ যদি আমি দেখি, যদি 3D থেকে আমি 4Dতে জাম্প করি, তখন দেখব সিএফএসি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। সিএফএসিটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা ইনক্রিজ করে যায় ডাউন দ্য গ্রুপ, অলমোস্ট 30% ইনক্রিজ করে ফ্রম 3D টু 4D, অ্যান্ড অলমোস্ট 50% ইনক্রিজ করে ফ্রম 4D টু 5D। CFAC increases down the group. ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা জেনারেলি ইনক্রিজ করে যায় যখনই আমি 3D থেকে 4D যাব, 4D থেকে 5D সিরিজে যাব, 30 to 50% ইনক্রিজ করে যায়। তো নেচার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটমের উপর এইভাবে ডিপেন্ড করে। অক্সিডেশন স্টেট অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটমের উপরও ডিপেন্ড করে। অক্সিডেশন স্টেট অফ দি সেন্ট্রাল মেটাল অ্যাটম। অক্সিডেশন স্টেট অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটমের উপর কী করে ডিপেন্ড করে? ধর তোর কাছে দুটো কম্পাউন্ড রয়েছে, মাথায় রাখবে অলওয়েজ সিএফএসি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা প্রপোর্শনাল টু অক্সিডেশন স্টেট অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। ফর এক্সাম্পল, তোর কাছে দুটো কম্পাউন্ড রয়েছে আয়রনেরই, একটা রয়েছে FeCN6 3- and another one is FeCN6 4-. So in this case the oxidation state in iron is +2 and in this case is +3. As the oxidation state in this case is greater, so CFAC will be greater in that case. The reason ki যত আয়নিক চার্জ থাকবে, greater the ionic charge on the central metal atom, the greater the value of the delta zero. Greater the charge on the central metal atom, greater should be the crystal field splitting energy. যত greater charge থাকবে তত splittingটা greater হবে, greater splitting হবে। যত greater splitting হবে তত delta জিরোটা greater হবে, delta value greater। যত ডেল্টা ভ্যালু গ্রেটার হবে তত অবভিয়াসলি না সিএফএসিটা ইনক্রিজ করে যাবে। আচ্ছা, নেক্সট আপ ইজ নেচার অফ লিগ্যান্ড। থার্ড পয়েন্ট ইজ নেচার অফ লিগ্যান্ড। নেচার অফ লিগ্যান্ডের উপর কী করে ডিপেন্ড করে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য অবভিয়াসলি সিএফএসি গ্রেটার হবে, অ্যান্ড ফর উইক ফিল্ড লিগ্যান্ড সিএফএসি ইজ লেস। এটা তো অবভিয়াসলি আমরা জানি। ফর strong field ligand CFAC is greater, and for weak field ligand CFAC is less. স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য সিএফএসিটা গ্রেটার হয়, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য সিএফএসি লেস। ধর ফর এক্সাম্পল তোকে দুটো কম্পাউন্ড দিয়েছে এরকম, FeCN6 আর FeCO5। তো এটাতে ধর দিয়েছে FeCN6 3- 4-, আর এটাতে ধর দিল তো +2 থাকলো, ধর FeCO5 থাকলো, ধর এটাই থাকলো, +2 থাকতেই হবে। তাহলে কি হবে দুটোর ক্ষেত্রে? সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড আর কার্বন মনোক্সাইডের মধ্যে গ্রেটার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনটা? কার্বন মনোক্সাইড ইজ গ্রেটার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেন সায়ানাইড। এটা কোথা থেকে পাবো? সিরিজটা থেকে। অ্যাজ কার্বন মনোক্সাইডের ইজ মাচ মোর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেন সায়ানাইড, তো স্প্লিটিংটা কার বেশি হবে? অবভিয়াসলি এটার। স্ট্রং ফিল্ড নেচারের সাথে সাথে ইনক্রিজ করতে থাকে, এটা আমরা জানি। আচ্ছা, আরেকটা মাথায় রাখতে হবে, জিওমেট্রি অফ দ্য কোঅর্ডিনেশন এন্টিটি or nature of complex. Geometry of the coordination entity.
জিওমেট্রির উপর কী করে ডিপেন্ড করে? মাথায় রাখবি আমরা যখন সিএফএসি ক্যালকুলেট করছিলাম আমরা দুটোভাবে পাচ্ছিলাম, কী অক্টাহেড্রাল ফিল্ড আর টেট্রাহেড্রাল ফিল্ড। অলওয়েজ রিমেম্বার কে CFSE for octahedral field, CFSE for octahedral field should be always greater than tetrahedral field. অক্টাহেড্রাল ফিল্ডের সিএফএসিটা অলওয়েজ টেট্রাহেড্রাল ফিল্ডের থেকে গ্রেটার হয়। কেন? বিকজ রিপালশনটা একটু গ্রেটার হয়। রিপালশন ইজ মোর ফর সাম লিগ্যান্ড। রিপালশনটা যত গ্রেটার হবে তত সিএফএসির ভ্যালুটা ওখানে ভ্যারি করবে। জেনারেলি দেখা যায় যে টেট্রাহেড্রাল ফিল্ডে 4/9 ডেল্টা জিরো। টেট্রাহেড্রাল ফিল্ডের যে আর অক্টাহেড্রাল ফিল্ডের যে ভ্যালুটা হয়, এক্ষুনি বললাম আমরা যে অক্টাহেড্রাল ফিল্ডের স্প্লিটিংয়ের এনার্জিটা সিএফএসিটা ভ্যালুটা অলওয়েজ গ্রেটার হয়। তো জেনারেলি দেখা যায় ডেল্টা টি ইজ ইকাল টু 4/9 অফ ডেল্টা জিরো, এরকমভাবে ভ্যারি করে।